গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজও আবার উপস্থিত হয়ে গেছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে, নতুন বিষয় নিয়ে। আমরা জানি যে ঋতুভেদে নানা রকম রোগ জ্বালায় গবাদি পশু পাখি আক্রান্ত হয়। এতে দুধ, মাংস, ডিমের উৎপাদন ব্যাহত হয় এবং খামার বন্ধুরা লোকসানের সম্মুখীন হতে পারে। আর এই কারণেই কিন্তু একটু আগে ভাগে জেনে নেওয়া দরকার যে আমাদের যে গবাদি প্রাণীরা রয়েছে তারা বর্ষাকালে কি কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে, কি করেই বা আমরা বুঝবো যে তারা কি রোগে আক্রান্ত হয়েছে এবং কিভাবে তার প্রতিকার করব, প্রতিরোধ করব। এই সমস্ত বিষয় আজকে আমরা যদিও স্বল্প পরিসর, সেই স্বল্প পরিসরের মধ্যে একটু জেনে নেওয়ার চেষ্টা করব, বুঝে নেওয়ার চেষ্টা করব। এবং এই সমস্ত কিছু সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডক্টর ইন্দ্রনীল সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা। ডক্টর সামন্ত, যেমন বলছিলাম যে এই বর্ষাকালে কিন্তু আমাদের যে গবাদি প্রাণীরা থাকে তারা প্রায়শই বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। তো বর্ষাকালীন রোগ বলতে আমরা কি বুঝি, মূলত কোন কোন রোগগুলোকে বুঝি? যেসব খামারি বন্ধুরা গবাদি পশু পাখি পালন করেন তারা প্রায় সকলেই জানেন যে ঋতুভেদে কিছু রোগের বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ গ্রীষ্মে একরকম, বর্ষায় একরকম, শীতের প্রারম্ভে আর একরকম, আবার শীতের শেষটায় অন্যরকম। তো এইভাবে এই যদি ঋতুভেদে আমরা রোগগুলোকে সাজাই তাহলে বর্ষাকালে বা বর্ষা শুরু হওয়ার ঠিক আগে যে ধরনের জীবাণু বা বিষাণু ঘটিত বা পরজীবী ঘটিত রোগ গবাদি পশু সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেগুলোকেই আমরা বর্ষাকালীন রোগ বলে ধরে থাকি। আর এই রোগগুলো মোটামুটি জীবাণু ঘটিত রোগ, সেটা আমরা চিনব কি করে? হ্যাঁ, জীবাণু ঘটিত রোগ বেশ কয়েক প্রকারের হয় যেটা গবাদি পশু পাখিতে দেখতে পাওয়া যায়। যেমন তার মধ্যে আছে মূলত তড়কা বা অ্যানথ্রাক্স, গলা ফোলা বা যেটাকে শুদ্ধ ভাষায় বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া, বজবজ বা ইংরেজিতে যাকে বলে ব্ল্যাক কোয়ার্টার, এছাড়া হচ্ছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ বা যেটাকে সহজভাবে আরো বলে ম্যাস্টাইটিস। তাছাড়া আছে উদরাময় বা ডায়রিয়া, নিউমোনিয়া, এই ধরনের রোগগুলো দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখন এইগুলো, এই কিছু কিছু রোগের ক্ষেত্রে কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট লক্ষণ আছে যেখান থেকে বোঝা যায় যে এই রোগটাই হয়েছে। যেমন ধরি আমরা তড়কা নিয়ে আলোচনা করি। তড়কা রোগটা সাধারণভাবে অ্যানথ্রাক্স নামে পরিচিত ব্যাসিলাস অ্যানথ্রাসিস বলে একটা জীবাণু, এর দ্বারা সংঘটিত হয়। এখন এই রোগে সাধারণভাবে কোনো লক্ষণ প্রকাশ করার আগেই প্রাণীটা মারা যেতে পারে। আচ্ছা, যদি মারা যায় তাহলে দেখা যায় যে এদের যে সমস্ত ছিদ্রপথ আছে, ধরা যাক সেটা নাসিকারন্ধ্র হতে পারে বা পায়ু ছিদ্রও হতে পারে, সেখান থেকে কিন্তু কাঁচা রক্ত বেরোয়। এটা একটা খুব সুনির্দিষ্ট লক্ষণ যেখান থেকে বোঝা যায় যে গরুটা তড়কা রোগে আক্রান্ত। কিন্তু এটা আগে থেকে একেবারেই বোঝা যায় না। যদি আগে থেকে হয় তাহলে দেখা যায় যে প্রবল জ্বর, তার সাথে পাতলা পায়খানা, এবং সাথে সাথে মৃত্যু। এবার প্রবল জ্বর, পাতলা পায়খানা এটা অন্য আরো নানান রকম রোগে হয়েই থাকে। অতএব সেটা যে শুধু তড়কা রোগের জন্য হয়েছে এটা বলা খুব মুশকিল। মানে আগে থেকে বুঝে আলাদা করা যাচ্ছে, আগে থেকে বুঝে ক্ষেত্রে খুব একটা আলাদা করা যাচ্ছে না। তবে মৃত্যুর পরে ওই যে কাঁচা রক্ত বেরোয় এবং এই যে রক্তটা জমাট বাঁধে না, এটা থেকে বোঝা যায় যে এটা তড়কা রোগে আক্রান্ত। তো এই রোগটা কি একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে বিস্তার করতে পারে? নিশ্চয়ই একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে ছড়াতে পারে। শুধু তাই নয়, এই রোগাক্রান্ত প্রাণীর মাংস যদি কেউ খুব একটা ভালো সিদ্ধ না করে রান্না করে খায় তাহলে কিন্তু মানুষের দেহ ছড়াতে পারে। এবং এরকম প্রচুর আউটব্রেকের ইতিহাস জানা যায় যেখানে এই ধরনের প্রাণী যেগুলো মারা গেছে তাদেরকে হয়তো জমিতে পুঁতে দেওয়া হয়েছে, সেই জমি খুঁড়ে অনেক সময় তারা বের করেছে
এবং প্রাণীর দেহ, সেখান থেকে তারা মাংস খেয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়েছে। অর্থাৎ এইরকম যদি একটি প্রাণীকে দেখা যায় খামারে, তাহলে সেই প্রাণীটি মৃত্যুর পরে হলেও তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন, তাই তো? অবশ্যই অবশ্যই তাকে আলাদা করে দেওয়া প্রয়োজন, এবং এর প্রতিরোধে কি করা উচিত সেটা আমরা আরো পরে আলোচনা করব। এছাড়া একটা রোগের কথা বলি, গলা ফোলা বা যেটাকে বলে হিমোরেজিক সেপ্টিসেমিয়া। এটা পাস্চুরেল্লা নামক একটা জীবাণু দ্বারা ঘটে এবং এতে প্রচন্ড জ্বর হয়, ঝিমুনি হয়, মাংসপেশি কাঁপতে থাকে। আর এছাড়া যেটা দেখা যায় লক্ষণ, মূল লক্ষণ যেটা, চোয়ালের নিচের অংশটা ক্রমশ ফুলতে থাকে। আচ্ছা। এবং সেটা হাত দিয়ে চাপ দিলে একটু থলথল করতে থাকে, তারপরে ক্রমশ পুরো মুখটা ফুলে যায় এবং তার সাথে রক্তযুক্ত পাতলা পায়খানা হয়। আর যদি উপযুক্ত চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু প্রাণীর মৃত্যু অবধি ঘটতে পারে। আচ্ছা। এখন এই গলা ফোলা রোগ সেটা যে শুধু বর্ষাকালে হয় তা নয়, কিন্তু বর্ষার শুরুতেই দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এরকম আরেকটা রোগ হচ্ছে বজবজের। বজবজের অন্য নাম হচ্ছে বাদলা। বাদলা কেন বলে? কারণ বাদল দিনে খুব বেশি হয়। তো এতে প্রচন্ড জ্বর হয়, তাছাড়া শ্বাসকষ্ট হয়, খোঁড়াতে থাকে, মাংসপেশির কোন একটা জায়গা ফুলে যায় এবং সেখানে যদি হালকা চাপ দেওয়া হয় তখন একটা বজবজ শব্দ হয়। ব্যাপারটা কিছুই নয়, ওখানে জীবাণুগুলো আসলে বংশবৃদ্ধি করে এবং তারা সেখানে কিছু গ্যাস উৎপাদন করে, যেটা মাংসপেশিতে জমা থাকে এবং যার ফলে এই আওয়াজটা হয়। তাই সাধারণ ভাষায় এটাকে বজবজ বলে। এটা থেকে আমাদের খামারি বন্ধুরা খুব সহজেই রোগটাকে শনাক্ত করতে পারবে এবং সেই তৎক্ষণাৎ এটার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। সেটা আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যান এবং এর চিকিৎসার ব্যবস্থা করুন, কারণ যথাসময় চিকিৎসা না হলে কিন্তু এই প্রাণীরও মৃত্যু ঘটতে পারে। আচ্ছা। এরপর আসছে পালান প্রদাহ বা ঠুনকো রোগ। এটা অন্যভাবে ম্যাস্টাইটিস বলে। এটা সারা বছরের রোগ, বছরে যে কোনো সময়ই হতে পারে, তবে বর্ষাকালে কিন্তু এর প্রাদুর্ভাবটা বেশি। বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এটা সংগঠিত হয়, তার মধ্যে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই, মাইকোপ্লাজমা প্রভৃতির দ্বারা হয়। এটার মূল লক্ষণ যেটা আমার মনে হয় সব খামারি বন্ধুই জানেন, সেটা হচ্ছে পালানটা ফুলে ওঠে এবং তার সাথে দেখা যায় যে ওটা হালকা গরম হয়ে গেছে এবং ওটা যদি একটু হাত দিয়ে স্পর্শ করা হয় তাহলে প্রাণীটা যন্ত্রণায় ছিটকে ওঠে, তার মানে ওটা প্রচন্ড ব্যথা হয়। আর দুধ বেরোনো বন্ধ হয়ে যায় বাঁট দিয়ে, তার বদলে কিছু রক্ত বা পুঁজ এগুলো বেরোতে থাকে। আর অনেক সময় বাঁটটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, মানে বাঁটের যে মুখটা বা ছিদ্রটা ওটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে যায় এবং সাধারণভাবে খামারি বন্ধুরা এটাকে কানা বাঁটও বলেন, মানে যেহেতু ওই বাঁটটা থেকে আর কোন রকম দুধ পাওয়া যাচ্ছে না। আচ্ছা। এছাড়া বর্ষাকালে জীবাণু ঘটিত রোগ বলতে আরেকটা হয়, সেটা বাছুরের উদরাময় বা বলা হয় কাফ কলিব্যাসিলোসিস। এটা ইকোলাই নামক একটা জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং এতে বাছুরের প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা, দুর্গন্ধযুক্ত পায়খানা হয় এবং চিকিৎসা না করলে কিন্তু এটা মৃত্যু অবধি ঘটতে পারে। এই ধরনের জীবাণু ঘটিত রোগগুলো সাধারণত বর্ষাকালে দেখতে পাওয়া যায়। আপনি বলছিলেন কিছু বিষাণু ঘটিত রোগের কথা। হ্যাঁ, বিষাণু ঘটিত রোগ বলতে প্রাণীর কি, গবাদি প্রাণীর কোন কোন রোগের কথা বলছেন বা এগুলো কিভাবে হয়? বিষাণু ঘটিত রোগ বলতে মূলত বর্ষাকালে যেটা দেখা যায় সেটা হচ্ছে এঁসো বা খুরিয়া আর পিপিআর। এটা মূলত ছাগলে দেখতে পাওয়া যায়। আর হয় বোভাইন ভাইরাল ডায়রিয়া বলে একটা রোগ হয়, যেটা গবাদি পশুতে বা গরু বা মোষের মধ্যে দেখতে পাওয়া যায়। আচ্ছা। এঁসো রোগের লক্ষণ খুব নির্দিষ্ট, যে যারা বাড়িতে গবাদি পশু রাখেন বা গরু পালন করেন তারা প্রায় সবাই জানেন যে এঁসো রোগে কি কি লক্ষণ হয়। তাও আমি একবার এটা বলে দিই, সেটা হচ্ছে যে একটা তো জ্বর হয়, খাওয়াতে অনীহা দেখতে পাওয়া যায়, লালা নিঃসরণ হয় মুখ দিয়ে। এছাড়া হচ্ছে মুখ আর পায়ের খুরের ফাঁকে বা পালানে ছোট ছোট ফোসকা পড়ে প্রথম দিকে, তারপরে ফোসকাগুলো ফেটে যায় এবং ঘা তৈরি হয়। আচ্ছা। তো মুখে এরকম ঘা তৈরি হলে বা জিভের উপরে এরকম ঘা তৈরি হলে চিবাতে খুব অসুবিধা হয় এবং খাওয়ার ইচ্ছাটা চলে যায়, প্রাণীটা খুব দুর্বল হয়ে পড়ে। পায়ের খুরের ফাঁকে যদি ঘা তৈরি হয় তাহলে চলাফেরা করতে অসুবিধা হয়। আর পালানে যে ঘা তৈরি হয় সেখান থেকে আবার ওই পালান প্রদাহ বা ঠুনকো রোগ এটা হয়ে যেতে পারে। এখন এছাড়া ছাগলে এই সময় একটা বিশেষ রোগ লক্ষণ দেখতে পাওয়া যায়, যেটাকে বলে পিপিআর। পিপিআর শব্দটা বাংলা শব্দ তো একেবারেই নয়, এটা অ্যাকচুয়ালি একটা ফরাসি শব্দ। আচ্ছা। এর নাম হচ্ছে পেস্টিডিস পেটিটস রুমিনেন্স।
এটা একটা বিষাণু ঘটিত রোগ, একটা প্যারামিক্সো ভাইরাস গোত্রের একটা বিষাণু এটা করে। বর্ষার শুরুতে এই রোগের প্রাদুর্ভাব ঘটে এবং বহু ছাগলের একসাথে মৃত্যু হয়। আচ্ছা। রোগের প্রাথমিক দশায় জ্বর, সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি দেখতে পাওয়া যায়। ক্রমশ সর্দির ধারাটা মোটা হতে থাকে। মুখের চারিদিকে ছোট ছোট গুটি দেখতে পাওয়া যায়, যেগুলো অনেক সময় ফেটে গিয়ে ঘায়ের আকার নেয়। আর রোগের শেষের দিকে প্রচন্ড পাতলা পায়খানা এবং তারপরে মৃত্যু। অতএব উপযুক্ত সময় চিকিৎসা না করলে কিন্তু ছাগলটি বা বাঁচিয়ে রাখা সম্ভব না। মানে এটাও একটা ভয়ঙ্কর দিকে যেতে পারে। এটা একটা ভয়ঙ্কর দিকে যেতে পারে। আচ্ছা, আর এটাও কি একটা পশু থেকে আর একটা পশুতে ছড়ায়? এটা মারাত্মকভাবে একটা পশু থেকে আর একটা পশুতে ছড়ায়, তবে এটা এখনো অবধি কিন্তু মানুষের দেহে ছড়ানোর সেরকম কোনো রিপোর্ট নেই বা জানা যায়নি। মানে খামারে একটা পশু থেকে খামারে একটা ছাগল থেকে একটা ছাগলের মধ্যে অবশ্যই ছড়াতে পারে। সেজন্য সতর্ক থাকা খুব প্রয়োজন। সেই জন্য সতর্ক থাকতে হবে এবং দরকার হলে ওই অসুস্থ ছাগলটাকে প্রথমেই আলাদা করে দিতে হবে, না হলে ওটা থেকে আবার সুস্থ ছাগলের দেহ এটা ছড়িয়ে পড়তে পারে। ঠিক ঠিক, এবং তাতে খামার বন্ধুরা বিশেষ ক্ষতির সম্মুখীন হতে পারে। অবশ্যই সম্মুখীন হবেন। ঠিক। আচ্ছা, কৃমি তো একটা খুব বড় ধরনের সমস্যা, তাই না, গবাদি পশুর ক্ষেত্রে? তো এই যে গবাদি পশুর দেহে যে কৃমির সংক্রমণ হয়, সেটাও কি বর্ষাকালে বাড়ে বা তার প্রভাবটা কিরকম? মূলত গবাদি পশুতে 3 ধরনের কৃমি সংক্রমণ দেখতে পাওয়া যায়, গোল কৃমি, চ্যাপ্টা কৃমি আর ফিতা কৃমি। এখন গোল কৃমির আবার দুটো ভাগ আছে, একটা বড় গোল কৃমি, একটা ছোট গোল কৃমি। বড় গোল কৃমিটা 6 মাস বয়স পর্যন্ত বাছুরে হয় এবং দেখা যায় যে বাছুরটা ক্রমাগত রোগা হতে থাকে আর পেটটা মোটা হয়ে ঝুলে পড়ে, পাতলা পায়খানা তো হয়ই। আর ছোট গোল কৃমির ক্ষেত্রে এটা বড় গরুতে দেখতে পাওয়া যায়, লোমটা খসখসে হয়ে যায়, যদি দুধ দেওয়া গাভী হয় তাহলে দুধের পরিমাণ কমতে থাকে। আর চ্যাপ্টা কৃমিটা হচ্ছে বর্ষাকালে মূলত হয়। আচ্ছা। এবং এখানে পাতলা জলের মতো পায়খানা হয়, পেটে গ্যাস হয়, ঘড়ঘড়ে শব্দ হয় এবং শরীরে জলের অভাব দেখতে পাওয়া যায়। আচ্ছা। আর ফিতা কৃমি আরেকটা হয়, যেটা প্রায় সারা বছরই হতে পারে। সেখানে গরুটা ধীরে ধীরে রোগা হয়ে যায় এবং লেজ দিয়ে মলদার ঘষতে থাকে। এটা একটা খুব ভালো লক্ষণ, যেটা থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত। প্রথম দিকে পায়খানাটা শক্ত হয়, পরে পাতলা হয়ে যায়, আর পায়খানার সাথে সাদা ফিতের মতো কৃমির খণ্ড বেরিয়ে আসতে থাকে, যেখান থেকে বোঝা যায় যে এটা ফিতা কৃমি দ্বারা আক্রান্ত। আচ্ছা। তো ডক্টর সামন্ত, আমরা তো অনেকগুলো রোগের কথা শুনলাম এবং কোনোটি জীবাণু ঘটিত, কোনোটি বিষাণু ঘটিত বা কৃমির সংক্রমণ। তো এই সমস্ত রোগগুলোর তো কোনো না কোনো রকম ভাবে প্রতিরোধ করা যাবে, এবং সেই প্রতিরোধ করতে আমরা কিভাবে পারি সেটা যদি একটু বলেন। দেখুন, জীবাণু ঘটিত রোগের প্রতিকার করতে গেলে মূলত আমাদেরকে সেটা কিছু ওষুধ আছে যেটা ব্যবহার করে রোগটা হয়ে যাওয়ার পর তার চিকিৎসা করা যায়। বিষাণু ঘটিত রোগের ক্ষেত্রে ওরকম কোনো চিকিৎসা কিন্তু নেই। এটা মানুষের ক্ষেত্রেও সত্যি এবং এটা পশু পাখির ক্ষেত্রেও সত্যি। সাধারণভাবে প্রতিকার করতে গেলে আমরা অ্যান্টিবায়োটিক ইত্যাদি ব্যবহার করে থাকি, তবে আজকাল অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে নানান রকম নিষেধাজ্ঞা জারি হচ্ছে, কারণ এই অ্যান্টিবায়োটিক অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে তাতে জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়, ফলে পরবর্তীকালে তখন আর অ্যান্টিবায়োটিক গুলো কাজ করতে পারে না, বা অথবা আমাদের খুব সুচিন্তিত ভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে। আচ্ছা। আর যেটা বলছিলেন আপনি যে আমরা আগে থেকে যদি কোনো ব্যবস্থা করতে পারি অসুখগুলোকে, যাতে আমরা অবশ্যই আগে থেকে ব্যবস্থা করা মানে হচ্ছে সবচেয়ে ভালো ব্যবস্থা সেটাই, যাতে রোগ না হয়। কারণ রোগ হয়ে যাওয়ার পরে তার চিকিৎসার থেকে রোগটাকে যদি প্রতিরোধ করতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো। যেমন হচ্ছে তর্কা রোগের কথা আমরা আলোচনা করেছি, তো তর্কায় কিন্তু একটা খুব ভালো টিকা পাওয়া যায়, যেটাকে বলে অ্যানথ্রাক্স স্পোর ভ্যাকসিন। এটা একটা জীবন্ত টিকা, যেটা গরু, ছাগল, ভেড়াতে 1 মিলিলিটারে চামড়ার নিচে দেওয়া যায়। সাধারণত বর্ষার আগেই দেওয়া হয়, বছরে একবার দেওয়া হয়। বর্ষার আগে দেওয়া হয়, বর্ষা ঠিক শুরু হওয়ার আগে দেওয়া যেতে পারে। মোটামুটি বর্ষা শুরু 10 থেকে 15 দিন আগে এটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা। এরকমই গলা ফোলা রোগেরও একটা টিকা আছে, যেটা গরু, মোষ বা বাছুরের ক্ষেত্রে 5 ml মাত্রায় দেওয়া হয় চামড়ার নিচে। এটাও বর্ষার আগে বছরে একবার, আর বাছুরের ক্ষেত্রে 6 মাস বয়সের আগে এটা দেওয়া হয়ে থাকে। বাদলা রোগেরও এরকম একটা টিকা আছে, যেটা ছাগলের 2 ml চামড়ার নিচে প্রয়োগ করা হয়। পালান প্রদাহ রোগের সেরকম ভাবে কোনো টিকা পাওয়া যায় না, তার কারণটা বলে দিই, এটা হচ্ছে বহু জীবাণু দ্বারা সংগঠিত হয়।
আচ্ছা। তো যার ফলে যে কোনো টিকা একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে। যেহেতু এখানে অনেকগুলো জীবাণু আছে, সেই জন্য পালন প্রদাহের ক্ষেত্রে ওরকম কোনো টিকা পাওয়া যায় না। সাধারণভাবে কিছু নিয়মাবলী আমাদের মেনে চলা উচিত, যেমন বাঁট ও পালানটা ভালো করে কোনো একটা অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে ধুয়ে ফেলতে হবে। পালানে কখনোই দুধ জমতে দেওয়া উচিত নয়, কারণ দুধ জমে থাকলে সেখানে জীবাণুরা দ্রুত বংশ বিস্তার করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুধ দোয়ানোর আগে এবং পরে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করা উচিত। অর্থাৎ এটা একটা দৈনন্দিন পরিচর্যা। কারণ হাত থেকে কিন্তু বহু জীবাণু পালনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আর আপনি উদারাময়ের কথা বলছিলেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে? উদরাময় যদি প্রথম দিকে ধরা পড়ে তাহলে আমরা তার উপযুক্ত অ্যান্টিবায়োটিক সহযোগে চিকিৎসা করতে পারি। আর যদি দেখা যায় যে স্লাইড টেস্ট বলে একটা টেস্ট বা পরীক্ষা হয়, যেখান থেকে বোঝা যায় যে এটা পরজীবী সংক্রান্ত কিনা বা কৃমি সংক্রান্ত কিনা, তাহলে সেই ধরনের ওষুধ প্রয়োগ করা যেতে পারে। এর জন্য আপনারা নমুনা সংগ্রহ করে নিকটবর্তী প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পারেন। ওনারা পরীক্ষা করে আপনাদের বলে দেবেন যে এটা কি ধরনের উদরাময় ঘটেছে। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মূলত জীবাণু ঘটিত রোগের কিভাবে টিকাকরণের মাধ্যমে আমরা তাকে প্রতিরোধ করতে পারি। এবারে আসি বিষাণু ঘটিত রোগের কথায়। ঠিক আছে। এসো বা খুরিয়ার কথা আমরা বলছিলাম। এসো বা খুরিয়ার ক্ষেত্রে একটা এফএমডি অয়েল অ্যাডজুভ্যান্ট ভ্যাকসিন পাওয়া যায়, যেটা বছরে দুবার নিতে হয়, বর্ষার আগে আর শীতের আগে। গরু মোষের ক্ষেত্রে সাধারণত 10 মিলিলিটার প্রয়োগ করা হয় মাংসপেশিতে, ছাগলে 5 মিলিলিটার প্রয়োগ করে মাংসপেশিতে। এছাড়া এসো বা খুরিয়া রোগের ক্ষেত্রে যে ক্ষতগুলোর কথা আমি বললাম, যে বা ঘায়ের কথা বললাম, সেখানে পটাশের লেই বা ফিটকিরি জল ব্যবহার করা যেতে পারে। রোগাক্রান্ত গরুকে আলাদা রাখতে হবে। গোয়াল ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং রোগাক্রান্ত গরু যদি মারা যায় তাহলে তাকে চুন সহ 3-4 ফুট গভীরে পুঁতে ফেলতে হবে। এই ধরনের সাবধানতাগুলো কিন্তু নিলে ভবিষ্যতে এসো রোগের হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এরপর আসি পিপিআর বা ছাগলের যে রোগের কথা বলেছিলাম, এর সঠিক কোনো চিকিৎসা নেই, কারণ আগেই বললাম এটা একটা বিষাণু ঘটিত রোগ। তবে লক্ষণ ভিত্তিক কিছু চিকিৎসা করা যায়, যেমন উদরাময় হলে তার উদরাময় প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এছাড়া লেভামিজল বলে একটা ড্রাগ এখানে প্রয়োগ করা হয়। তাতে কি হয় না, এটা যে সার্বিক ইমিউনিটি সেটা অনেকটা বেড়ে যায় এবং তাতে দেখা যায় যে পিপিআর রোগ প্রতিরোধ করতে পারছে। আচ্ছা। তবে টিকাকরণ হচ্ছে এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম উপায়। পিপিআর এর টিকা হচ্ছে 1 ml মাত্রায় চামড়ার নিচে দেওয়া হয় বর্ষার আগে বছরে একবার। মানে এটা প্রতি বছরই দিতে হবে। আচ্ছা। এবং টিকার সার্থকতা বজায় রাখতে সাধারণভাবে টিকাটাকে কিন্তু ঠান্ডায় রাখার ব্যবস্থা করতে হবে। এটা সব রকম টিকার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে পিপিআর এর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, কারণ এটা একটা জীবন্ত টিকা। আচ্ছা। অতএব এটা যদি আমরা অত্যধিক তাপমাত্রায় বাইরে নিয়ে এসে টিকাকরণটা করি তাহলে কিন্তু অনেক সময় টিকা কার্যকরী হয় না। আর এই ধরনের টিকাগুলো, এই পিপিআর বা এসো বা খুরিয়া রোগের টিকা কিন্তু সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্র থেকে দেওয়া হয়ে থাকে। অতএব তাদের সাথে যোগাযোগ করলে তারা এই ব্যবস্থাটা করতে পারেন। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন এবং খামার বন্ধুদের সঙ্গে ওতপ্রোতভাবে আপনারা যুক্তও রয়েছেন। আমরা মোটামুটি গরু ছাগলের কথা বললাম, কিন্তু শুরুতে আমরা বলছিলাম যে পশু পাখি অর্থাৎ মানে হাঁস মুরগির কথাও এর মধ্যে কিছু ক্ষেত্রে এসে যায়। খামার বন্ধুরা হাঁস মুরগিও তো পালন করেন, তো সেক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে মূলত আমরা কি কি অসুখ বর্ষাকালে দেখতে পাই বা কতটা তারাও এর মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটা যদি অল্প পরিসরে বলে দেন। হাঁসের কথা যদি বলেন, হাঁসের রোগ জ্বালা কিন্তু খুব কম। মানে হাঁসে সাধারণভাবে কিছু নির্দিষ্ট রোগ হয়, যেমন হচ্ছে একটা সবুজ পায়খানা বলে একটা রোগ হয়ে থাকে যেটা হাঁসে দেখতে পাওয়া যায়। ডাক প্লেগ বলে একটা রোগ হয় যেটা হাঁসে পাওয়া যায়। এছাড়া হাঁসের মধ্যে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যদি না আপনার খাবারে কোনো ঘাটতি থাকে। যেমন ধরুন ঘাটতি বলতে কি, যদি ভিটামিনের ঘাটতি থাকে বা মিনারেলের বা খনিজ পদার্থের ঘাটতি থাকে তাহলে কিছু লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যেমন হচ্ছে যে ডিম পাড়বে হাঁস, সেই ডিমের খোসা পাতলা হয়ে যায়। আচ্ছা।
ডিমের খোসা পাতলা হওয়ার অনেক রকম কারণ আছে, তার মধ্যে একটা কারণ অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি, আর এছাড়া হচ্ছে ডার্ক প্লেগ জাতীয় কিছু ভাইরাসের বা বিষাণুর আক্রমণের ফলেও এটা হয়ে থাকে। তো এছাড়া কিন্তু হাঁসের ক্ষেত্রে খুব একটা রোগ জ্বালা দেখতে পাওয়া যায় না, যে কারণে হাঁসে একমাত্র ডার্ক প্লেগের টিকা সরকারিভাবে উপলব্ধ, এবং এই টিকা যথাসময়ে প্রয়োগ করা হয়ে থাকে। এটা সারা বছরই দেওয়া হয়, বা প্রতিটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কোনো একটা নির্দিষ্ট দিনে, যেটা ডাক্তারবাবুরা ঠিক করে নেন যে কবে দেবেন, তো সেই নির্দিষ্ট দিনে আপনার হাঁস মুরগি ইত্যাদিকে নিয়ে যদি আপনারা সেখানে যান তাহলে এই টিকাকরণটা করা হয়ে থাকে। আচ্ছা। আর কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারবাবুরা গ্রামে এসে একটা ক্যাম্প করেন যেখানে হাঁস মুরগির টিকা তারা প্রদান করে থাকেন। আচ্ছা। মুরগির কথা যদি বলেন, মুরগির কিন্তু সারা বছরে অনেক রকম রোগ হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে রানীক্ষেত বা যেটা ঝিমুনি রোগ। রানীক্ষেত সারা বছরই হয়ে থাকে, তবে বর্ষাকালে প্রকোপটা একটু বেশি। রানীক্ষেত একটা বিষাণু ঘটিত রোগ, এতে গোটা বাড়িতে যে কটা মুরগি আছে সবাই একসাথে আক্রান্ত হয় এবং তারা সবাই একটা ঝিমুনি ভাব লক্ষ্য করা যায়, তার সাথে নাক দিয়ে জল বেরোয় এবং পাতলা পায়খানা ইত্যাদি দেখতে পাওয়া যায়। আচ্ছা। আরেকটা রোগ হচ্ছে মারেক রোগ, যেটা মুরগির মধ্যে বহুলভাবে প্রচলিত। মারেক রোগের মূল লক্ষণ হচ্ছে যে একটা বিশেষ ধরনের পশ্চার বা একটা বিশেষ ধরনের দৈহিক ভঙ্গি দেখতে পাওয়া যায়, যেভাবে এরা শুয়ে থাকে, একটা পা সামনের দিকে এগিয়ে থাকে আর একটা পা পিছন দিকে এগিয়ে থাকে। আচ্ছা। মানে দুটো পা একসাথে দেখতে পাওয়া যায় না। আচ্ছা। এই ধরনের দৈহিক ভঙ্গি থেকে বোঝা যায় যে এটা মারেক রোগে আক্রান্ত। তাছাড়া হচ্ছে যে এদের চোখের যে মণিটা এটা সাদা হয়ে যায়, এটা একটা অন্যতম লক্ষণ। আচ্ছা। যেটা থেকে বোঝা যায় যে এটা মারেক রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। মারেক রোগের চিকিৎসা সেরকম কিছু নেই, কিন্তু মারেক রোগ প্রতিরোধ করার জন্য টিকা পাওয়া যায়, সেটা ব্যবহার করলে বা উপযুক্ত মাত্রায় ব্যবহার করলে তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আরেকটা রোগ যেটা বর্ষাকালের দিকে একটু বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইনফেকশাস ল্যারিঞ্জোট্র্যাকিয়াইটিস বা আইএলটি বলে। এই রোগে কি হয় না, মুরগি গলাটা লম্বা করে শ্বাস নেওয়ার চেষ্টা করে, কারণ এদের শ্বাস নিতে খুব অসুবিধা হয়, মুখটা খুলে যায়, মুখ খুলে দিয়ে এরা শ্বাস নেয়। তো এটাও একটা বিষাণুঘটিত রোগ এবং এরও তবে এটার সেরকম কোনো টিকা এখনো অবধি বাজারে উপলব্ধ নয়, এবং যদি প্রথম অবস্থায় ধরা পড়ে তাহলে কিছু চিকিৎসা করা যায় এবং তাতে প্রাণ বাঁচে, যদি শেষের দিকে ধরা পড়ে তাহলে সম্ভাবনা খুব কম। আচ্ছা, মানে এটাও প্রাণহানি? হ্যাঁ, এটাও প্রাণহানিকর। এবার যেটা সবশেষে আপনার কাছে জানতে চাইবো ডক্টর সামন্ত, যে এই যে নানান রকম অসুখ বিসুখ আমাদের গবাদি প্রাণীদের আক্রান্ত করছে, তো সেই সমস্ত বন্ধুরা, খামার বন্ধুরা যারা এই পশুপালন নিয়ে রয়েছেন বা যাদের দিনের শেষে এদেরকে নিয়ে সংসারে একটা আয় ঢোকে, তারা যে মাঝে মাঝেই নানান রকম এই পশু প্রাণীদের অসুখ বিসুখ নিয়ে বিব্রত হন এবং তারা ক্ষতির সম্মুখীন হন, এই সময়ে তারা কোথায় গেলে সঠিক সহযোগিতা পাবেন, কিভাবে সহযোগিতা পাবেন, সেটা যদি একটু বলে দেন আমার শ্রোতা বন্ধুদের। প্রথম কথা হচ্ছে যে প্রাণী চিকিৎসা যদি ভরসাযোগ্যভাবে পেতে হয় তাহলে আপনি নিকটবর্তী সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করবেন, এবং সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে দু রকমের ভাগ থাকে। একটা দেখবেন ওখানে ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারের একটা অফিস থাকে, যেখান থেকে আপনার প্রাণী পালন সংক্রান্ত বিভিন্ন রকম লোনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আর যদি চিকিৎসা করাতে হয় তাহলে আপনাকে যেতে হবে ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার বা অ্যাডিশনাল ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টার ইত্যাদিগুলোতে। এখানে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত প্রাণী চিকিৎসকরা থাকেন এবং তারা যথাযথভাবে এবং খুবই অল্প পরিমাণের একটা ফিজের পরিবর্তে তারা চিকিৎসা প্রদান করে থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সেন্টারগুলোতে ওষুধ থাকে, যার ফলে আপনাকে বাইরে থেকে ওষুধ কেনারও খুব একটা প্রয়োজন পড়ে না। টিকা এনাদের কাছে পাওয়া যায়, এবং এনাদের সাথে যোগাযোগ করলে কোনো একটা গ্রামের তরফ থেকে এরা বিভিন্ন সময় গ্রামে গিয়ে ক্যাম্প করেন। আচ্ছা। ক্যাম্প নানান প্রকারের হয়, শুধু যে টিকাকরণের ক্যাম্প হয় তা নয়, এরা ইনফার্টিলিটি ক্যাম্প করেন, যেখানে এরা দেখেন যে আপনার গরুর মধ্যে যদি বন্ধ্যত্ব থাকে তাহলে তার কারণ কি, এবং সেই কারণ খুঁজে বার করে তার উপযুক্ত চিকিৎসারও এরা ব্যবস্থা করেন। এছাড়া তো হেলথ ক্যাম্প এনারা করেই থাকেন, সেখানেও তারা উপযুক্ত চিকিৎসা প্রদান করে থাকেন। আর সার্বিকভাবে এই
পশুপালন যারা করছেন তাদের জন্য মানে সারা বছর ধরে কি ধরনের পরিচর্যা তারা করতে পারে, যে পরিচর্যা করলে তারা ক্ষতির সম্মুখীন কম হবেন এবং এই পশু সুস্থ থাকবে সারা বছর ধরে মোটামুটি, সেটা যদি একটু সার্বিকভাবে বলে দেন। প্রথম কথা হচ্ছে, পশুপালন করলে আপনাকে তার উপযুক্ত খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া হচ্ছে একটা অন্যতম উৎস যেখান থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু ঢুকতে পারে, আর যদি উপযুক্ত পুষ্টি না পায় তাহলে রোগ জীবাণুগুলো খুব সহজেই বংশবৃদ্ধি করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে রোগ প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টিকাকরণের ব্যবস্থা করা। টিকাকরণ করতে গেলে কতগুলো সাধারণ নিয়ম মানতে হয়, যেমন আপনি যদি অনেক দূর থেকে পশুটিকে হাঁটিয়ে নিয়ে যান কোনো একটা সরকারি প্রাণী চিকিৎসা কেন্দ্রে, তাহলে তার একটু বিশ্রামের ব্যবস্থা করুন, তারপরে তার টিকা দিন। টিকাকরণের পরে প্রচুর পরিমাণে জল খাওয়ান প্রাণীটিকে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল খাওয়ার ব্যবস্থা করুন। আর সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে যে প্রাণী আপনার বাড়ির সদস্যের মতো, অতএব তার উপযুক্ত পরিচর্যা করার দায়িত্ব আপনার। শুধুমাত্র লাভের আশায় যদি প্রাণী পালন করেন তাহলে কিন্তু সেই লাভের অঙ্কে আপনি পৌঁছতে পারবেন না, যতক্ষণ না প্রাণীটিকে আপনি আপনার বাড়ির সদস্য বলে মেনে নেবেন এবং তার উপযুক্ত পরিচর্যা ও প্রয়োজন পড়লে চিকিৎসার ব্যবস্থা করবেন। মানে বাড়ির যে সন্তানটি রয়েছে বা বাড়ির যে অন্য সদস্যরা রয়েছে তাদেরকে যেমন পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, অসুখের পূর্বাভাস দেখা গেলেই তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়, টিকাকরণের ব্যবস্থা করা হয়, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বন্ধুরা আপনার বাড়িতে যে গবাদি পশুটি রয়েছে তার ক্ষেত্রেও একই রকম ভাবে প্রযোজ্য। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো অনীহা বা সেটাকে একটু এড়িয়ে গেলেন সেটা করলে কিন্তু একেবারেই চলবে না, তাই তো? হ্যাঁ, একদম। তো ডক্টর সামন্ত, আমরা আজকে চেষ্টা করলাম এই আমাদের স্বল্প পরিসরে যতটা আমার শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে দেওয়া যায়, এবং আজকে আমরা মূলত আলোচনা করলাম গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ প্রতিরোধ ও প্রতিকার